সালামু আলাইকুম। আজকে আলোচনা করব বিসিআরসি 2025-এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এই কোর্স, এই সেটগুলো নিয়ে। তো দেখেন, আমি হচ্ছে এই সলিউশনটা মোটামুটি নাম্বার হয়তো এলোমেলো থাকতে পারে। আপনারা একটু কাজ করেন, আপনাদের বইতে যে কোশ্চেন আছে কোশ্চেনের সাথে মিলাই নিয়েন। আর যাদের কাছে বই নাই, কোনো সমস্যা নাই, ভিডিওর প্রত্যেকটাতেই আসলে কোশ্চেনের সাথেই সলিউশন দেওয়া আছে। আপনারা যে কোনো অর্ডারে করলেই চলবে। 1 2 3 4 5 এরকম আসলে সিরিয়াল হতে হবে এমন কোনো জরুরি না। ভিডিও দেখলে কোশ্চেনের সাথে সলিউশন মিলালে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর যাদের কাছে বই আছে, তারা হয়তো এই নাম্বারের সাথে আপনাদের বইয়ের প্রত্যেকটা নাম্বার নাও মিলতে পারে। নাম্বার জরুরি না, আপনার ল্যাঙ্গুয়েজের সাথে কোন কোশ্চেনটার সাথে মিলতেছে সেটা মিলাই আসলে একটু দেখে নিয়ে কষ্ট করে। আচ্ছা, এটাতে দেখেন আমাদের কি হচ্ছে। সিগন্যাল এম অফ টি এর ব্যান্ড লিমিটেড দেওয়া আছে এত, তার মানে এটা আসলে আমাদের এফএম মিন করতেছে 3 কিলো। এফএম যদি 3 কিলো হার্জ হয়, নাইকুইস্টেট আমরা জানি এর ডাবল হয়, তার মানে 6 কিলো হার্জ। এবং বলতেছে স্যাম্পলিং করা হবে যে 33.13% বেশিতে। তাহলে আমরা বলতে পারি স্যাম্পলিং রেট সমান হচ্ছে 33.13% বেশি, মানে দেখেন কত। আমরা এটা ডিরেক্টও করতে পারি যে এরকম 33, এটা আবার 33 × 1/3 বসায়েন না। এই যদি বসাতে চান এখানে, তাহলে শিফট দিয়ে এত, আর নাইলে তো টিপিক্যালি আমরা জানি 3 × 33 + 1/3 করে দিলেই চলবে। তার মানে এক কথায় 33.333% বেশি। তো পার্সেন্ট বেশি মানে কি 100 যোগ করতে হবে, আর যেহেতু পার্সেন্ট এই জন্য ভাগ 100 করে দিতে হবে। তার মানে এক কথায় বলা যায় যে স্যাম্পলিং রেট হবে নাইকুইস্টের এত গুণ, তাহলে এর সাথে গুণ করে দেব 6, তাহলে হচ্ছে 8 কিলো হার্টজ। ওকে, আমরা নাইকুইস্ট রেটটা, স্যাম্পলিং রেটটা পেয়ে গেলাম। আমাদের দেখেন কোয়ান্টাইজেশন এরর বলতেছে 0.5%। অ্যাকসেপ্টেবল এরর এত, আমরা জানি অ্যাকসেপ্টেবল এরর কত, যে ডেল্টা/2। এইটা হচ্ছে আমাদের এইটার থেকে সমান বা কম হতে হবে। এটা কত, 0.5% অফ দ্য পিক সিগন্যাল। তাহলে 0.5 MP/100, কারণ এই যে পার্সেন্ট বলে দিছে। তো ডেল্টা মানে কত, ডেল্টা মানে 2 MP/L। এই 2 অলরেডি এখানে নিচে একটা আছে। এই এমপি এমপি কাটাকাটি করে দিলাম, 2 2 কাটাকাটি হয়ে গেল। এটা হচ্ছে 1/L সমান এত। তাহলে এল কত হবে, চিহ্নটা উল্টায় যাবে, 100/0.5। আমরা জানি 100/0.5 মানে এটা 1/2, উপরে উঠে গেলে 200। তাহলে লেভেল হবে 200 সমান বা বেশি, বাট লেভেল তো আসলে র্যান্ডম হয় না। লেভেল তো 200 করা যায় না, লেভেল হয় হচ্ছে ওই 2 টু দি পাওয়ার সামথিং এর হিসাবে। তো আমরা এইভাবে মনে রাখতে পারি, যে হচ্ছে, সরি, এই যে লগ 2 200 করে কত আসে, এন এর ভ্যালু আসতেছে 7.64। কিন্তু এন কিন্তু এরকম দশমিক হয় না, মানে আমরা 7.64 এটা ইউজ করতে পারবো না। তাহলে এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত, 8, মানে 8 বিট ইউজ করতে হবে। তাহলে লেভেল হবে কত, 2 টু দি পাওয়ার 8। এটা করলে দেখবে 256 আসে। তাহলে এক কথা আমাদের বিট নিতে হবে কত, 8। এবার পরবর্তী কোশ্চেন বলতেছে ফাইন্ড দ্য মিনিমাম ব্যান্ডউইথ অফ এ চ্যানেল রিকোয়ার্ড টু ট্রান্সমিট দ্য এনকোডেড বাইনারি সিগন্যাল, ডিটারমাইন দ্য মিনিমাম ট্রান্সমিশন ব্যান্ডউইথ রিকোয়ার্ড টু দ্যাট। ওকে, তাহলে আমাদের মিনিমাম ব্যান্ডউইথ আসলে বের করা লাগবে। এখানে আমরা দেখি চ্যানেলের কি এক্সট্রা কিছু বলা আছে, যে কতটা এক্সট্রা কোনো মাল্টিপ্লেক্স বা সেই করা লাগতেছে কিনা। এরকম কিন্তু বলা নাই যে 5টা 10টা এরকম চ্যানেল আছে। তার মানে এখানে আসলে একটার কথাই বলতেছে। একটার কথাই যদি বলে, তাহলে আমরা বিট রেট বলতে পারি এনএফএস। আর যদি এরকম 10টা 20টা 24টা বলা থাকতো, এর সাথে এম গুণ করতাম, অথবা ওই 24 বা 10 বা 5 যাই হোক ওইটা গুণ করে দিতাম। এন হচ্ছে 8, লেভেল হচ্ছে 256। তাহলে মিনিমাম ব্যান্ডউইথ কত হবে, RB/2, এটা আমরা সবাই জানি। তার মানে 4 × 256, মানে হচ্ছে 1024। খেয়াল করেন, 8 কিন্তু সংখ্যা বা বিট নাম্বার, 256 হচ্ছে লেভেল। আচ্ছা, এখানে সরি সরি সরি, এখানে 256 না,
এফএস আমাদের হচ্ছে 8। এটা তো লেভেল, এটার আপাতত কাজ নাই। এন বের করে ফেললে এটা ওকে। 8 গুণ 8, 8 8 64, 2 দিয়ে ভাগ করলে 32 2 64, তোমরা 32 যেহেতু কিলো, তাহলে এটাও কিলো হার্টস নিয়ে নিলে আমাদের হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। তো এই হচ্ছে এটার সলিউশন। আমি এখন পর্যন্ত রেকর্ড করি নাই, এখান থেকে আবার রেকর্ড শুরু হচ্ছে। আমি একটু শর্টে আবার শুরু থেকে বলি যে এখানে কোন কম্পোনেন্ট পাওয়ার ডেলিভার করতেছে, কোন কম্পোনেন্ট পাওয়ার অ্যাবজর্ব করতেছে সেটা বের করা লাগবে, এবং পুরো সার্কিটে ডেলিভার এবং অ্যাবজর্ব পাওয়ার ইকুয়াল কিনা সেটা আমাদের দেখাতে হবে। তো ডেলিভার আর অ্যাবজর্বের ক্ষেত্রে আমরা বলছিলাম লোড গুলো সবসময় পাওয়ার অ্যাবজর্ব করবে, এটা দেখাইলেই চলে। বাট সোর্সের ক্ষেত্রে আমাদের একটু ক্যালকুলেশন করে দেখতে হবে যে অ্যাবজর্ব করতেছে নাকি ডেলিভার করতেছে। সেই ক্ষেত্রে আমরা সহজে মনে রাখবো, ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে প্লাস থেকে বের হওয়া কারেন্ট নেব, সেই কারেন্টে আর ভোল্টেজের গুণ করে যেই পাওয়ার পাবো সেটা আসলে ডেলিভার মিন করে। সেটা যদি পজিটিভ আসে তার মানে আসলেই ডেলিভার করতেছে, সেটা যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে যে অ্যাবজর্ব করতেছে। আর যদি আপনারা আলেকজান্ডার সাদিকু ফলো করেন, তাহলে যা বললাম এর উল্টা ফলো করতে হবে। অর্থাৎ তখন আপনারা প্লাসে এন্টার করা কারেন্ট নিয়ে গুণ করবেন, যদি পজিটিভ আসে তাহলে সেটা অ্যাবজর্ব, যদি নেগেটিভ আসে তাহলে সেটা ডেলিভার। এই যে দেখেন দুইটা দুই রকম হয়ে গেল, ফাইনাল অ্যান্সার কিন্তু সেমই আসবে। এই কারণে আমি বলতেছি যে আপনারা যে কোনো একটা ফলো করবেন, হয় আলেকজান্ডার সাদিকু ফলো করবেন, নয়তো আমি যা বলতেছি সেটা ফলো করবেন, দুইটা মিক্স করে আচ্ছা, কি বলছিলাম যে আমি এটা ফলো করি। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে, দেখেন, ভোল্টেজ সোর্স এর কাজ কি? এর কাজ পাওয়ার ডেলিভার করা। ভোল্টেজ সোর্সের প্লাস থেকে কারেন্ট বের হয়, এগুলো দেখেন সব নর্মাল জিনিস। মানে এটাই তো আসলে হওয়ার কথা, একটা ভোল্টেজ সোর্সের প্লাস থেকে কারেন্ট বের হবে, ভোল্টেজ সোর্স পাওয়ার ডেলিভার করবে, দেখেন নর্মাল জিনিস। তাহলে আমরা এই নর্মাল জিনিস নিয়ে ক্যালকুলেশন করা আমাদের এক্সট্রা ভাবে কিছু মুখস্থ রাখা লাগে না, এই জন্য আমি এটা ফলো করি। আমার মনে থাকে ভালো, অ্যাপ্লাই করাটা সহজ হয়। তাহলে নর্মাল জিনিস যেহেতু, এর পাওয়ারটা বাই ডিফল্ট ডেলিভার আসবে। পজিটিভ আসা মানে আসলেই ডেলিভার, নেগেটিভ আসা মানে অ্যাবজর্ব। এবং আমরা বলছিলাম এই সাইনগুলোকে বা এই যে এরকম টাইপ জিনিসগুলোকে ফেজর ইনফরমেশন, এটা কোনো কোনো রাইটার পিক ধরে, কোনো কোনো রাইটার আরএমএস ধরে। আমি সাধারণত আলেকজান্ডার সাদিকু ফলো করি, আমি এই জিনিসগুলোকে পিক ধরে ক্যালকুলেশন করি। আপনারা যদি আরএমএস ধরেন তাহলে লিখে দিবেন যে আপনারা কি ধরতেছেন। এগুলোকে যদি পিক হয় তাহলে কিন্তু ফর্মুলাতে একটা সামনে হাফ আসে, সেটা আমাদের নিতে হবে। তাহলে এস ভিএস মানে এর কমপ্লেক্স পাওয়ার কত হবে? হাফ ভিএস। আর এর প্লাস থেকে কারেন্ট বের হচ্ছে I1, তাহলে সেই I1 এর কনজুগেট। আমি আর এটা তুললাম না, ক্যালকুলেটরে তুলে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। তাহলে হাফ নিলাম 0.5, ভিএস হচ্ছে 150 ইন্টু, দেখেন আমি কি করতেছি, I1 এর কনজুগেট। কনজুগেট মানে হচ্ছে এই যে এটা একটা রিয়েল নাম্বার, সরি, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের কনজুগেট করার মানে হচ্ছে রিয়েল পার্ট অ্যাজ ইট ইজ থাকবে, ইমাজিনারি যে পার্ট আছে তার সাইন চেঞ্জ করে দিতে হবে। তার মানে এটা হচ্ছে I1, I1 এর কনজুগেট কি হবে? -26, তো -26ই থাকবে, -J52 হয়ে যাবে +J52, এটা হচ্ছে কনজুগেট। ক্যালকুলেটরে কনজুগেট করলেও চলে, বাট আমরা ঝামেলা করতে চাচ্ছি না, ম্যানুয়ালি কনজুগেট করে নিচ্ছি। তাহলে I1 এর কনজুগেট হবে হচ্ছে -26 +J52। এই এই মাইনাসকে আবার প্লাস বানাই দিয়েন না, কনজুগেটের শুধুমাত্র ইমাজিনারি পার্টটুকু সাইন চেঞ্জ হয়। তাহলে -26 +52 এই হয়ে গেল আমাদের I1 এর কনজুগেট। সমান দিয়ে দিলাম, এখানে তো আমাদের কমপ্লেক্স আসতেছে, বাট আমরা রিয়েল আর রিয়াক্টিভ আলাদা করে ফেলতে চাচ্ছি। তাহলে এই যে 2 নাম্বারে গেলাম, এই যে 4 নাম্বার ফরম্যাটটা আমরা দেখাইতে চাচ্ছি। খেয়াল করে দেখেন, আমি বলতেছি এটা বাই ডিফল্ট ডেলিভার ইনফরমেশন দিবে, কিন্তু ডেলিভার ইনফরমেশন দেখেন, এটা মাইনাস চলে আসতেছে, তার মানে অ্যাকচুয়ালি এ ডেলিভার করতেছে না, বরং অ্যাবজর্ব করতেছে। কিন্তু এটা তো প্লাসই আসতেছে, তার মানে এটা কিন্তু আসলে ডেলিভার করতেছে। তার মানে ভিএস, এই যে ভোল্টেজ সোর্সটা আছে, এ রিয়েল পাওয়ারটা অ্যাবজর্ব করতেছে আর রিয়াক্টিভ পাওয়ারটা ডেলিভার করতেছে। তাহলে -1950 3900, এত ভিএ।
তাহলে অতএব আমরা কি বলতে পারি, ভিএস অ্যাবজর্বস 1950 ওয়াট, ভিএস ডেলিভার্স 3900 ভার। একটু আমি এখানে বলি, আপনারা যদি আলেকজান্ডার সাদিকু ফলো করতেন তাহলে I1 এর উল্টা কারেন্ট নিয়ে ক্যালকুলেশন করতে হতো, এবং তখন দেখতেন I1 এর উল্টা কারেন্ট নেওয়ার কারণে এখানে একটা মাইনাস দিতে হতো, এবং দেখবেন আলেকজান্ডার সাদিকুতে সূত্রে একটা সামনে মাইনাস নেয়। নাম্বার ওয়ান। নাম্বার টু, মাইনাস নেওয়ার কারণে এইখানে আসতো 1950 মাইনাস যে 3900। এই কারণে দেখবেন আলেকজান্ডার সাদিকুতে বলে যে এই ভ্যালুতে মাইনাস আসা মানে ডেলিভার, প্লাস আসা মানে অ্যাবজর্ব। তাহলে আসতো কি প্লাস 1950, তাহলে আমরা বলতাম 1950 অ্যাবজর্ব, তো সেটা তো আমিও বলতেছি। এটা আসতো মাইনাস, আমরা বলতাম ডেলিভার 3900, সেটা তো আমিও বলতেছি। তার মানে আপনি নিয়ম যাই ফলো করেন না কেন, এই দুইটা জিনিস কিন্তু সবসময় সেম আসবে। সো এটা মানে এটা নিয়ে এত চিন্তা করার দরকার নাই যে আমরা কোনটা ফলো করব, আপনার যেটা ইচ্ছা সেটা ফলো করেন। তাহলে এটা গেল। এবার বাকি এরকম প্রত্যেকটা আমরা হিসাব কিতাব করলেই চলতেছে। এই যে লোডটা আছে 1J2, এর ভোল্টেজ দেওয়া আছে, এর কারেন্ট দেওয়া আছে, তাহলে এই দুইটা নিয়ে ক্যালকুলেশন করলেই চলতেছে। আলাদা আমার কোনো ঝামেলা নাই। V1 দেখেন এই যে প্রশ্নে দেওয়া আছে, I1 তো প্রশ্নে দেওয়াই আছে। তাহলে আমরা এই লোডের নাম হচ্ছে 1J2। এর পাওয়ার কি, ধরলাম এর পাওয়ার S1, তাহলে হাফ V1 I1 কনজুগেট। আচ্ছা, লোডের ক্ষেত্রে আর একটু বলি, লোডের ক্ষেত্রে কি করবেন, লোড যেগুলো লোড বা এই যে ব্রাঞ্চ গুলো আছে সেই ক্ষেত্রে হিসাব করবেন, ভোল্টেজ যেটা মার্ক করা আছে এর প্লাসে যেই কারেন্টটা এন্টার করতেছে সেই কারেন্ট নিয়ে হিসাব করবেন। উল্টা যদি কোনো কারণে হয়ে যায় তাহলে কিন্তু কারেন্ট উল্টাই নিতে হবে। তা আমরা যদি এরকম কারেন্ট দেওয়া থাকতো আর এখানে প্লাস মাইনাস থাকতো তাহলে কিন্তু আমাকে এই কারেন্টটা নিয়েই কাজ করতে হতো। লোডের হিসাব আর সোর্সের হিসাব টোটালি উল্টা। সোর্সে প্লাস থেকে কারেন্ট বের হয়, লোডে প্লাসে কারেন্ট এন্টার করে মাইনাস থেকে বের হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। মানে লোডের ক্ষেত্রে, সোর্সে তো উল্টা আমরা আগেই বললাম। তাহলে হাফ V1 I1 কনজুগেট, এই যে প্লাসে কারেন্ট এন্টার করতেছে এই হিসাব করে আমরা ক্যালকুলেশন করতেছি। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেটারেই করি। হাফের জন্য হাফ নিলাম, V1 যে এটা অ্যাজ ইট ইজ নিব কারণ কনজুগেট তো কারেন্টে হয়। 78 মাইনাস 104I ইন্টু I1 কে কনজুগেট করে নিতে হবে, তো কনজুগেট তো আমরা একটু আগে শিখে ফেললাম। রিয়েল পার্টটুকু অ্যাজ ইট ইজ থাকবে, ইমাজিনারি পার্টের সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে সাইন 52Y হয়ে গেল। এটার আমরা রিয়েল আর রিয়াক্টিভ ওই যে আলাদা করে ফেলতে হবে চার ফরম্যাটে। 1690 3380। সোর্সের নর্মাল হিসাব হচ্ছে সোর্স পাওয়ার ডেলিভার করে, এই জন্য আমরা মাইনাস বলতে অ্যাবজর্ব বুঝলাম, প্লাস বলতে ডেলিভার বুঝতাম। আর লোড আসলে নর্মাল নিয়ম পাওয়ার অ্যাবজর্ব করে, এবং সেই নিয়ম অনুসারে প্লাসই আসতেছে, তার মানে এটা সত্য। আমি যেটা ফলো করব এটা হচ্ছে নর্মাল নিয়ম ফলো করব। নর্মাল নিয়ম প্লাস দিলে সত্য, নর্মাল নিয়ম মাইনাস দিলে মিথ্যা। তাহলে প্লাস দিছে মানে সত্য। সত্য কি জিনিস, যেহেতু লোড, তাহলে পাওয়ার অ্যাবজর্ব করতেছে, তার মানে এটাও অ্যাবজর্ব এটাও অ্যাবজর্ব, কারণ দুইটাই সত্য। সোর্স, সোর্সের সত্য কি, সোর্সের সত্য হচ্ছে পাওয়ার ডেলিভার করবে, কিন্তু মাইনাস চলে আসতেছে তার মানে মিথ্যা। তাহলে এ আসলে পাওয়ার অ্যাবজর্ব, প্লাস সত্য, তাহলে পাওয়ার ডেলিভার। এই যেহেতু সোর্স, তাহলে আমরা বলতে পারি যে অ্যাবজর্বস কত, 1619 ওয়াট, 3380 ভার। একইভাবে 12J16, এটার ধরে নাম দিলাম S2। তাহলে কত হবে, হাফ V2, এটা ভোল্টেজ V2, কারেন্ট হচ্ছে IX,
কনজুগেট। তাহলে 0.5 ইন্টু V2 হচ্ছে 72 104, আর আই এক্স এর কনজুগেট, তাহলে এক্স এর কনজুগেট কি, -2, তো -2ই থাকবে, +J6 হয়ে যাবে -J6, সমান এই 4 নম্বর ফর্ম। তাহলে 240 - 320 I। লোড, লোডের জন্য অ্যাবজর্বটা ওর ধর্ম, তাহলে পজিটিভ আসছে মানে সত্য, এটা অ্যাবজর্ব করতেছে, নেগেটিভ আসছে মানে মিথ্যা, এটা ডেলিভার করতেছে। তাহলে এ কি করতেছে, অ্যাবজর্ব 240 ওয়াট, আর এটা কি মিথ্যা চলে আসছে, তার মানে ডেলিভার লিখে দিতে হবে। এরপরে হচ্ছে 1J3, এটার ধরে নাম দিলাম S3, তাহলে হাফ V3, আর ওর কারেন্ট হচ্ছে I2, এই যে ভোল্টেজ V3, কারেন্ট হচ্ছে I2 তার কনজুগেট। তাহলে 0.5 ইন্টু V3, এই যে 150 - 130, ইন্টু I2 হচ্ছে এটার কনজুগেট করতে হবে, এটার কনজুগেট করলে -24, কিন্তু -24ই থাকবে, -58I হয়ে যাবে +58I। 1970, 59, 10। তো এটা তো এর ধর্ম অ্যাবজর্ব করা, দুইটাই পজিটিভ মানে দুইটাই সত্য। আর এই যে এই সোর্সের নামই হচ্ছে 39IX, কারণ ডিপেন্ডেন্ট সোর্স, ধরলাম এর নাম S4। তাহলে হাফ, এর ভোল্টেজ হচ্ছে 39IX, আর এর কারেন্ট কত, এইবার একটু ভালো করে বুঝেন। আমরা কি বলছিলাম, ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমরা কারেন্ট নেব, প্লাস থেকে বের হয়ে যাচ্ছে অমক কারেন্ট। এখন বলেন তো, এর ভেতরে ঢুকতেছে I2, তাহলে বের হয়ে যাচ্ছে কি কারেন্ট? I2 কি বের হয়ে যাচ্ছে? এটা কি সম্ভব? এই দিক দিয়ে আসতেছে I2, আবার এই দিক দিয়েও যাচ্ছে I2, এটা কি সম্ভব কখনো? কারেন্টের ল কি বলে, এই কারেন্টটা যদি I2 হয়, তাহলে উল্টা কারেন্টের নাম কি হবে? -I2। রাইট, তাহলে উল্টাটা হচ্ছে -I2। আর আমরা যেহেতু প্লাস থেকে বের হয়ে যাওয়া কারেন্ট নিব, তাহলে আমাদেরকে কার কনজুগেট নিতে হবে, এই কারেন্টটার কনজুগেট নিতে হবে। তার মানে আমাদের হিসাব করতে হবে -I2 এর কনজুগেট, তাহলে এই নিলাম -I2 তার কনজুগেট। তো -I2 মানে এই মাইনাসটা সামনে নিয়ে চলে আসলেও কোনো সমস্যা নাই। তাহলে 0.5 × 39 × IX, IX এই যে এটা, সামনে একটা মাইনাস ছিল, আমরা ওই ঝামেলাটা আগেই বাদ দিয়ে দিই, এই নিলাম। আর কোনটা, I2 নিতে হবে, I2 এর কনজুগেট, I2 কই, এই যে এটা, এর কনজুগেট কি হয় সেটা তো আমরা জানি, -24টা -24ই থাকবে, -58টা +58 হয়ে গেল। 58, 50, 5070।
এবং দেখেন, এ তো সোর্স, এর কাজ ডেলিভার করা, দুইটাই পজিটিভ মানে দুইটাই সত্য। তাহলে আমরা বলতে পারি যে এই কিন্তু আমাদের কাজ শেষ, সবার ইয়ে হয়ে গেল। এখন আমরা হচ্ছে ডেলিভার আর অ্যাবজর্বের হিসাব করব। এটা ধরলাম আমরা ডেলিভার হিসাব করি। ওকে, এবার পি এর সবগুলা ডেলিভার হিসাব করি কোন কোন জায়গায় আছে, ওয়াট গুলা আর কি, পি বলতে তো ওয়াট বোঝাচ্ছে। এটা তো অ্যাবজর্ব বাদ, শুধু দেখতেছি একটাই, সেটা কত, যে 5850 ওয়াট, এছাড়া তো আর পি কোনো ডেলিভার নাই। আর এই পি অ্যাবজর্ব করতেছে কত জায়গায়, এই যে 1950, তারপর একটা 1690, তারপর একটা 240, তারপরেরটা হচ্ছে 1970। এটা করলে যা আসে, আমাদের যদি ভুল না হয় তাহলে অবশ্যই 5850 আসার কথা। হুম, 5850, তার মানে ডেলিভার পাওয়ার আর অ্যাবজর্ব পাওয়ার সমান। কিউ এর ক্ষেত্রে সকল ডেলিভার, কে কে ডেলিভার করতেছে, এই যে 3900 যোগ অ্যাবজর্ব, এই যে ডেলিভার করতেছে 320, এই যে ডেলিভার করতেছে 5070। টোটাল হচ্ছে 9290। আর এইখানে অ্যাবজর্ব গুলা হিসাব করি, 5910, এটা তো ডেলিভার, অ্যাবজর্ব করতেছে 3380। এই তো এই দুইটাই, 9290। তখন আমরা দেখতেছি দুই সাইডে কিন্তু মিলে গেছে, তখন আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি বুঝতে পারছেন? ভাই এইখানে কি এমন কোয়েশ্চেন করতে পারতো যে পিক অ্যাবজর্ব পাওয়ার বা পিক ডেলিভার পাওয়ার বের করার কথা? না, এখানে করতে পারতো না, তার কারণ এখানে টাইম ডোমেন দেওয়া নাই। আমরা জানি না যে এখানকার আচ্ছা আচ্ছা। টাইম ডোমেন ভ্যালু কত বা কি, কজে আছে নাকি সাইনে আছে বা ইত্যাদি ইত্যাদি। এটা যদি করতে চাইতো স্যাররা, তাহলে সব টাইম ডোমেনে দিয়ে রাখতো। যদিও এত কমপ্লেক্স জিনিসে আসলে এই টাইপের কোশ্চেন করার চান্স কম। মানে ওইগুলা যদি সলভ করতে যাই আমরা ম্যানুয়ালি, অনেক টাইম অনেক স্পেসের দরকার। টাইম হিসাবে আসলে মানে অত ডিপে আসার চান্স কম, বাট ছোটখাটো ইয়ে হিসাবে মনে রাখতে পারেন। সেক্ষেত্রে টাইম ডোমেইনে আসবে সব সময়, ফেজর ডোমেইনে দেবে না। এই ম্যাথে কি বলতেছে, যে 3 ফেজ 440 ভোল্ট 50 হার্জ 40 পোল ওয়াই কানেক্টেড ইন্ডাকশন মোটর হ্যাজ রোটর রেজিস্ট্যান্স অফ এত অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স এত। তার মানে এটা কিন্তু রোটর সাইডের অ্যাকচুয়াল ভ্যালু,
কিন্তু দেখেন এই যে ভোল্টেজটা থাকে এটা ইনপুট সাইড, ইনপুট সাইডে কে থাকে? ইন্ডাকশন মোটরের কিন্তু ইনপুট সাইড বলতে মেইনলি আসলে স্টেটর সাইড বোঝানো হয়। তো আমাদের সার্কিট হয় স্টেটর সাইডে নিতে হবে, নয়তো রোটর সাইডে নিতে হবে। তো আমাদের এই যে ট্রান্সফরমেশন রেশিও একটা দেওয়া আছে, এটা অনেকে গুলাই ফেলে যে ভাই ট্রান্সফরমেশন রেশিও তো আমরা জানি আউটপুট বাই ইনপুট, মানে সেকেন্ডারি বাই প্রাইমারি, তাহলে তো সেকেন্ডারি তো হাই হওয়ার কথা। বাট এইসব জিনিস ইন্ডাকশন মোটরে বইতে জিনিসটা আসলে অন্যভাবে রিপ্রেজেন্ট করছে। তো কোনো মনে রাখার দরকার নাই যে 3.5 দিল নাকি পয়েন্ট সামথিং দিল, এসব কিচ্ছু মনে রাখার দরকার নাই। একটা কথা বলতেছি, এই একটা কথা মনে রাখবেন, প্রশ্নে যাই দিক না কেন কোনো সমস্যা নাই। নাম্বার ওয়ান একটাই কথা, সেটা হচ্ছে রোটর সাইডের ভোল্টেজ সবসময় লো হয়। রোটর সাইডের ভোল্টেজ সবসময় লো হয়, এই একটা কথা মনে রাখেন, আর কিচ্ছু মনে রাখা লাগবে না। আচ্ছা এটা দেখেন 3.5, এটা তো রেশিও, এটা ট্রান্সফরমেশন রেশিও হোক টার্ন রেশিও হোক, যাই হোক না কেন, 440 ভোল্ট যে আমাদের প্রাইমারিতে আছে বা স্টেটরে আছে, এটাকে যদি রোটরে নেই তাহলে ভোল্টেজটা লো হবে। এখন আপনিই বলেন এটাকে 3.5 দ্বারা গুণ করব নাকি ভাগ করব? গুণ করলে মান বেড়ে যাবে, ভাগ করলে মান কমে যাবে, তার মানে অবশ্যই কি করতে হবে? ভাগ করতে হবে। কিন্তু আমাদের ভ্যালু লাইন থেকে লাইনে রেফার করা যায় না, আমাদেরকে ফেজে রেফার করতে হবে। তার মানে আমাদের যে ভিপি, এটা কিন্তু 440 না, বরং 440/√3 ভোল্টেজ। কেন? কারণ এই যে ওয়াই কানেক্টেড বলে দিছে, তাহলে ফেজ করতে হলে √3 ভাগ করতে হবে। তাহলে রোটরের ভোল্টেজ কত হবে? মানে রোটর সাইডে ইনডিউস ভোল্টেজ, এটাকে অনেক বইতে আবার ভিআর না দিয়ে ER0 ইউজ করা হয়। ইচ্ছা আপনি যে কোনো একটা ভাবে নেন, কোনো সমস্যা নাই, এগুলোতে আসলে এত কিছু যায় আসে না, কনসেপ্ট ঠিক থাকলে চলতেছে। তাহলে এই ভ্যালুটা কত হবে? এটাকে রেফার করলে যা আসে, রেফার করব কিভাবে? এটাকে 3.5 দ্বারা ভাগ করে দেব, কিছুক্ষণ আগেই বললাম গুণ করলে মান বড় হয়ে যায়, ভাগ করলে ছোট হয়, মানে 3.5 দ্বারা গুণ করলে বড় হয়ে যায়, ভাগ করলে ছোট হয়। এবং রোটর সাইডের ভ্যালু সব সময় ছোট হবে, যাই থাক যেভাবেই থাক, রোটর সাইডের ভ্যালু সব সময় ছোট হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই একটা কথা মাথায় রাখলে চলবে। এখন যদি প্রশ্নে 3.5 না দিয়ে 0.5 দেওয়া থাকতো, তাহলে অবশ্যই আমরা কি করতাম না, ভাগ করতাম না, গুণ করে দিতাম। কারণ 0.5 দ্বারা ভাগ করলে মান বড় হয়ে যাবে, গুণ করলে ছোট হবে। রোটর সাইডের ভ্যালু সবসময় ছোট করে ফেলতে হবে, বড় করে ফেলা যাবে না। তো গুণ করবেন নাকি ভাগ করবেন, এটা এখন আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন ভ্যালু দেওয়া থাকলে। 72.58 এত ডিগ্রি ভোল্টেজ। সার্কিটটা একটু ছোট্ট করে দেখি, তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবেন। আমরা রোটর সাইডে সার্কিটটা দেখাচ্ছি, হ্যাঁ। এই একটা সার্কিট মনে রাখবেন, খুব ইজিলি সলভ করা যাবে, যেহেতু স্টেটরের সবকিছু ইগনোর করতে বলতেছে, ফলে আমরা রোটর সাইডে সিম্পল একটা সার্কিট মনে রাখতেছি। এটা হচ্ছে সেই ER0, এটা হচ্ছে যে যে রিয়াকটেন্সটা দেওয়া আছে প্রশ্নে, কত? 0.9। আর ইন্ডাকশন মোটরের রোটর সাইডে যে রেজিস্ট্যান্স আছে, এটাকে নর্মালি লেখা যায় না, এটাকে লিখতে হয় R2/S আকারে, আর এটা আমাদের X2 লিখলেই চলে। তার মানে এটার ভ্যালু কত হবে? 0.1/S। যখন যেই এস বের করব তখন সেটা, এইটার নাম ধরেন দিলাম I2। এই তো আমাদের কাজ শেষ। প্রথমটা বলতেছে গ্রস আউটপুট অ্যাট স্লিপ 5%। তাহলে 5% মানে এস এর ভ্যালু কিন্তু এখন আমরা সেইভাবে বসাই দিব। তাহলে এস সমান 0.05, 5% মানে 100 দ্বারা ভাগ করে দিব। তাহলে প্রথম কথা I2 বের করে ফেলি আমরা। এখন অ্যাঙ্গেল সহ বের করে তো আমাদের আর কোনো কাজ নাই, কারণ পাওয়ার যখন বের করব তখন অ্যাঙ্গেল আসলে নেওয়া লাগে না, এই জন্য আমরা শুধু মান বের করলে চলতেছে। মান কিভাবে বের করব? এই ভোল্টেজকে এটা দ্বারা ভাগ করে দিলেই ওকে। ভোল্টেজ কত? 72.58 অ্যাঙ্গেল 0। এটা তোলার সময় কিন্তু অ্যাঙ্গেল নেব, বাট মডুলাস করে দিলে বাই ডিফল্ট অ্যাঙ্গেল চলে যাবে। আর এইটাকে লেখা যায় 0.1 /0.05 প্লাস J 0.9। এটা করে দিলে ইজিলি আমাদের কারেন্টের মানটা চলে আসবে। তাহলে করে ফেলে। আচ্ছা আমাদের কমপ্লেক্স মোডে নিতে হবে, আগে নিলাম 72.58 /0.1 / 0.05 প্লাস 0.9 I। এটা সমান চাপলাম, যদিও এটা একবারে চলে আসতে, বাট আপনাদের ক্যালকুলেটর এরকম নাও আসতে পারে। দেন আমরা শিফট চাপবো, এই যে ABS অ্যাবসলিউট ভ্যালু
এই যে মডুলাস চলে আসলো, অ্যান্সারটা তুললাম, সমান চেপে দিলেই কিন্তু আমাদের কারেন্টের মান চলে আসবে 33.093। তাহলে কারেন্ট আসতেছে হচ্ছে 33.093 অ্যাম্পিয়ার। এবার দেখেন আমাদের বলতেছে গ্রস আউটপুট বের করতে হবে। গ্রস আউটপুট বলতে কি বোঝায়? গ্রস আউটপুট মানে হচ্ছে কনভার্টেড পাওয়ার, যেটাকে আমরা কনভার্টেড মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল, কনভার্টেড হচ্ছে কি বলে, ঠিক আছে, যেহেতু ইয়ার গ্যাপ পাওয়ার, তারপরে হচ্ছে আমাদের কনভার্টেড পাওয়ার তো থাকে, এরপরে ধরেন আরো যে সব লস টস ফ্রিকশন টিকশন হাবি জাবি থাকে, ওইগুলোর পরে আমরা ফাইনাল আউটপুট পাওয়ারটা পাই। তো এইসব জিনিস তো আমরা জানি না, এই জন্য আমরা ওইটা বেরও করতে পারবো না আপাতত। আমরা আপাতত শুধু কনভার্টেড পাওয়ারটা বের করবো। ফাইনাল আউটপুট যেহেতু ইন্ডাকশন মোটর, ফাইনাল আউটপুট কিন্তু আমাদের মেকানিক্যাল হবে। মেকানিক্যাল পাওয়ার সার্কিটে থাকে না, ফ্রিকশন লস টস বাদ দিয়ে দেন ফাইনালি পাওয়া যায়। যাক, ওইটা আমাদের এখন আলোচনার বিষয় না। আমরা কি পরিমাণ পাওয়ার কনভার্টেড অর্থাৎ মেকানিক্যাল হওয়ার জন্য প্রস্তুত সেটা বের করব। এটা কত হয়? এয়ার গ্যাপ পাওয়ার থেকে কপার লস বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে কনভার্টেড পাওয়ার। এয়ার গ্যাপ পাওয়ার কি জিনিস? R2/S এর যে পাওয়ার সেটাকে বলে এয়ার গ্যাপ পাওয়ার, R2-র যে পাওয়ার সেটাকে বলে কনভার্টেড পাওয়ার। তার মানে PAG হবে হচ্ছে 3I2² × R2/S মাইনাস কপার লস হবে হচ্ছে I2² × R। আলাদা আলাদা তুললেও বের করা সম্ভব, বাট আমরা যদি এই যে 3I2² × R2টা কমন নিয়ে নিই, আমাদের জন্য একটু ইজি হয়ে যাবে বিষয়টা। কমন নিলে কত থাকতেছে? 1/S - 1। এটা করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে, গ্রস আউটপুট পাওয়ার। এটা যে থাকলো 3 যে অ্যান্সার আছে সেটার স্কোয়ার ইন্টু R2 কত 0.1 ইন্টু 1/S মানে 0.05 -1। ফাইনালি যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 6242.57। এটা হচ্ছে আমাদের গ্রস আউটপুট পাওয়ার। তো এটা এ নাম্বার গেল। বি নাম্বার বলতেছে দ্য ম্যাক্সিমাম টর্ক ইন সিনক্রোনাস ওয়াট। তো সিনক্রোনাস ওয়াট মানে হচ্ছে, মানে যদি প্রশ্নে সিনক্রোনাস ওয়াট এই কথাটা বলা থাকে তাহলে আপনাকে সিম্পলি এয়ার গ্যাপ পাওয়ারটা বের করে দেখাতে হবে। কিন্তু এয়ার গ্যাপ পাওয়ার কোন সিচুয়েশনে এয়ার গ্যাপ পাওয়ার বের করতে হবে, অর্থাৎ কোন স্লিপের জন্য এয়ার গ্যাপ পাওয়ার বের করতে হবে, সেটাই যে এখানে বলে দিছে যে ম্যাক্সিমাম টর্কের জন্য বের করতে হবে। তাহলে ম্যাক্সিমাম টর্কের জন্য স্লিপ আগে বের করে নি। এটা মনে রাখবেন, যদি স্টেটর ইম্পিডেন্সটা ইগনোর করে, দুইটার হিসাব কিন্তু আলাদা। স্টেটর ইম্পিডেন্স যদি দেওয়া থাকে তাহলে স্লিপ বের করার সিস্টেম একরকম, না দেওয়া থাকলে আর এক রকম। দেওয়া থাকলে কোন নিয়মে বের করব? ওই যে থেভেনিন একটা কনসেপ্ট আছে, আমরা চ্যাপম্যানের বইতে শিখছিলাম। ওইটা আমার আলাদা ভিডিও করা আছে, আমি ওইটা চাইলে দেখতে পারেন, অথবা আলাদা আর একটা ভিডিও করার ট্রাই করবো কোনো এক সময়। বাট যদি স্টেটর ইম্পিডেন্সটা ইগনোর করতে বলে, তাহলে সিম্পলি ম্যাক্সিমাম টর্কের সময় স্লিপ হবে হচ্ছে R2/X2। সহজ সূত্র, এই দুইটা অনুপাত করে দিলে যা হবে সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টর্কের সময় স্লিপ। R2 মানে হচ্ছে 0.1, X2 মানে হচ্ছে 0.9, তার মানে 1/9 হচ্ছে ম্যাক্সিমাম টর্কের স্লিপ। তাহলে এই মুহূর্তে আমাদের I2 বের করে ফেলবো। এখন উদ্দেশ্য হচ্ছে জাস্ট ইয়ার গ্যাপ পাওয়ারটা বের করে দিলে আমাদের অ্যান্সার শেষ। এটাই হচ্ছে সিনক্রোনাস ওয়াট। তো ইয়ার গ্যাপ পাওয়ারটা কি বললাম? এই সার্কিটের R2/S এর পাওয়ারটাই হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। এয়ার গ্যাপ পাওয়ার কিভাবে বের করতে হয়? 3I2² × R2/S করলেই ওকে। I2টা বের করে ফেলে। I2 কত? ভোল্টেজ তো আগের মতোই আছে, এই ফরম্যাট আগের মতোই আছে, শুধু এই যে এইখানে 0.05 না দিয়ে আমরা দেবো হচ্ছে 1/9, বাকি কিন্তু একই ফরম্যাট। 72.580 0.1 / 1/9 প্লাস যে 0.9, এটা করে দিলে যা আসবে সেটা হচ্ছে আমাদের নতুন I2 এর মান, 72.58। ঠিক আছে, ডিভাইডেড বাই 0.1 / 0.09 প্লাস 0.9I, যেটা আসবে এই যে অ্যাবসোলুট অ্যান্সার সমান, এটা হচ্ছে আমাদের I2 এর ভ্যালু 50.76। এখন আমাদের
এয়ার গ্যাপ পাওয়ার কথা, এটাই কিন্তু অ্যান্সার। R2 এর মান কত? 0.1। তাহলে এটা স্কোয়ার ইন্টু 3 ইন্টু 0.1 করে দিলে আসতেছে 772.95 ওয়াট। Right. এটা তো কপার লস বের করে ফেলছি আমরা, এটা কিন্তু 1/9 করতে হবে। 3 ইন্টু 50.76 স্কোয়ার ইন্টু 0.1। আচ্ছা, 1/9 করা যা কথা, 9 উপরে তুলে দেওয়া তাই কথা। 6956.76। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এইখানে একটু আমাদের ভুল গেছে, সেটা হচ্ছে আমি মনে হয় তোলার সময় 0.9 তুলে ফেলছি। আচ্ছা, এটা আমি আরেকবার একটু তুলি। 72.58 ডিভাইডেড বাই 0.1 বাই 1/9 কে আমরা গুণ 9 করে দিতে পারি, প্লাস 0.9 সমান এত। তাহলে যে কারেন্ট আসছে 57.02, এটা 50 না, এটা 57.02 হবে। তাহলে এই পাওয়ারটা একটু চেঞ্জ হবে। এই যে এটা চলে আসলো এত, স্কোয়ার ইন্টু 3 ইন্টু 0.1 গুণ 9, 8779.76। 8779.76, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে মোটামুটি এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা পরবর্তী ম্যাথগুলো আলোচনা ট্রাই করবো ইনশাল্লাহ। আসতেছে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরেরটা দেখেন। দুইটা ম্যাথের একটু পার্থক্য বলি, এগুলো নিয়ে একটু অনেক সময় কনফিউশন তৈরি হয়। সেটা হচ্ছে আমরা এটা শিখছিলাম যে আর থেভেনিন সমান আর এল। এই কন্ডিশনটা কখন? এই কন্ডিশনটা তখন আমরা অ্যাপ্লাই করব যখন আর এল এর মানের উপর আর এল এর পাওয়ার ডিপেন্ড করতেছে, অর্থাৎ আর এল এর মান কত হলে আর এল ম্যাক্সিমাম পাওয়ার পাবে, সেটা প্রশ্ন যখন করবে তখন আমরা এই কন্ডিশন অ্যাপ্লাই করব। কিন্তু এই প্রশ্নে, এই টাইপের প্রশ্নে আর কি, এই টাইপের প্রশ্নে নিজের উপরে নিজের পাওয়ার ডিপেন্ড করে না, কোনো একটা সার্টেন রেজিস্টরের উপরে আরেকটা রেজিস্ট্যান্সের মান আসলে, বা আরেকটা রেজিস্টরের পাওয়ারটা ক্যালকুলেশন করতে বলে। যেমন এখানে বলতেছে আর এর মান কত হলে 10 ওহম ম্যাক্সিমাম পাওয়ার পাবে। তাহলে দেখেন, এর উপরে এর পাওয়ার ডিপেন্ড করতেছে, দুইটা আলাদা। অথচ আগের বার কি আর এল এর উপরে আর এল এর পাওয়ারই ডিপেন্ড করতেছিল, বলতেছিল আর এল এর মান কত হলে আর এল ম্যাক্সিমাম পাওয়ার পাবে। তার মানে দুইটা সেম। কিন্তু এখানে আর এর মান কত হলে 10 কত ম্যাক্সিমাম পাওয়ার পাবে, আলাদা। যখন আলাদা হবে তখন আমাদের একটাই সিস্টেম, যে ওই সার্কিটে এ তখনই ম্যাক্সিমাম পাওয়ার পাবে যখন এ মিনিমাম পাওয়ার পাবে। স্বাভাবিক কথা, সবাই মিলে একে পাওয়ার যদি দিতে চায়, তো এ তো একটা ভাগ বসাচ্ছে, তাহলে এর পাওয়ার কিছুটা কমে যাচ্ছে না? এ যদি একদম পাওয়ার না নেয়, তাহলে ওই পাওয়ারটা কে পাবে? ওই ভাগটা অবশ্য এও পাবে, কিন্তু এ ভাগে কিছু না কিছু তো পাবে, তাহলে এর মানটা আর একটু বেড়ে গেল। তাহলে অবশ্যই এর পাওয়ারটা কি হইতে হবে? লোয়েস্ট হইতে হবে। লোয়েস্ট পাওয়ার মানে হওয়ার দুইটা কন্ডিশন আছে। এক, এর রেজিস্ট্যান্স যদি জিরো হয়, মানে আর যদি জিরো হয়ে যায়, তাহলে আই স্কোয়ার ইন্টু জিরো মানে কত? 0 ওয়াট, ও কোনো পাওয়ার পাবে না। আর একটা সিস্টেম আছে, এ যদি ওপেন হয়ে যায়, অর্থাৎ আর যদি ইনফাইনাইট হয়ে যায়, অথবা ইনফাইনাইটকে কি বলে? ওপেন বলে। ওপেন মানে এটাকে খুলে ফেললাম। তাহলে একে যদি খুলে ফেলি, বাইরে বের করে দিই, তাহলে তো আর ও কোনো পাওয়ার পাচ্ছে না। তাহলে দুই ভাবেই কিন্তু এটা করা সম্ভব, বাট দুইটাই কি অ্যান্সার? না, দুইটাই কিন্তু সবসময় অ্যান্সার হতে পারে না। এক একটা সার্কিটের জন্য এক এক রকম হতে পারে। কি রকম? আমি একটু শর্টকাট বলি, বা একটা সহজ সার্কিট দিয়ে বলি, তাহলে বুঝতে পারবেন। মনে করেন
আমি এরকম দিলাম একটা 12 ভোল্টের ইয়ে, এটা 10 ওহম, এটা আর। বলতেছে আর এর মান কত হলে এই ম্যাক্সিমাম পাওয়ার পাবে। এখন দেখেন আর কে যদি শর্ট করে দিই, তাহলে এ যা পাওয়ার দেবে টোটালটাই 10 পাবে। তাহলে অবশ্যই এই সার্কিটের জন্য আমি বলবো যে আর এর মান 0 হলে 10 ওহম ম্যাক্সিমাম পাওয়ার পাবে। কিন্তু আর এর মান কি ইনফাইনাইট হলে এটা সম্ভব? আর যদি ইনফাইনাইট হয় মানে ওপেন হয়, তাহলে তো এখানে কোনো কারেন্টই চলবে না, এও পাওয়ার পাবে না। কিন্তু আবার দেখেন, যদি সিরিজ সার্কিট হয়, এটা 10 ওহম, এটা আর, এ যদি ওপেন হয় তাহলে এ পুরোটাই একে পাওয়ার দিবে, তার মানে ভালো। কিন্তু এ যদি শর্ট হয়ে যায়, তাহলে কি একে আর কারেন্ট দিবে? কারেন্ট সব এর ভিতর দিয়ে চলে যাবে, অথবা শর্ট সার্কিট হয়ে যাবে আর কি। তাই এ কি কোনো পাওয়ার পাবে? না, এ কোনো পাওয়ার পাবে না। তার মানে দেখেন, আর এর মান 0ও হতে পারে, আর এর মান ইনফাইনাইটও হতে পারে। এটা ডিপেন্ড করতেছে সার্কিট কিরকম নেচারের, রেজিস্ট্যান্সটা, মানে এক কথায় রেজিস্টরটা কোথায় কানেক্ট করা আছে সেটার উপরে। আসলে এটা তো আমি সিম্পল সার্কিটের কথা বললাম। এরকম কম্বিনেশনাল সার্কিটে দেখে আসলে বোঝা মুশকিল যে 0 হইলে ভালো নাকি 1 হইলে ভালো, কারণ এখানে সোর্স তো একটা না, দুইটা, দুইজন মিলেই দেবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? একবার 0 ধরে ক্যালকুলেশন করবেন, একবার ইনফাইনাইট ধরে ক্যালকুলেশন করবেন, যার জন্য বেশি আসবে আমরা বলে দেবো যে ওই কম্বিনেশনটাই আসলে এখানে হবে, অ্যান্ড ওইটাই আমাদের ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশন। অর্থাৎ একবার আমরা 0 ধরবো, 0 যদি ধরি তাহলে সার্কিটটা দেখতে কিরকম হচ্ছে, এই এরকম। তো এর পাওয়ার বের করতে হবে। দেখেন, এটা যদি আমরা রেফারেন্স নোড ধরি, তাহলে এইটা হচ্ছে 12 ভোল্টেজ। তাহলে এর পাওয়ার কত হবে? দুই মাথার বিভব পার্থক্য স্কোয়ার ডিভাইডেড বাই এত। তো এটা 0 ভোল্টেজ হলে এটা হবে 8 ভোল্টেজ। তাহলে 10 ওহমের পাওয়ার কত হবে? ভি স্কোয়ার বাই আর। তো এটা হচ্ছে 4 স্কোয়ার, 16 বাই এত, তার মানে 1.6 ওয়াট। এটা যদি ওপেন করি তাহলে কি হবে? তাহলে এই যে এর ভিতরে একটা কারেন্ট, সেটা এর ভিতর ঢুকবে। তাহলে 0.7111 ওয়াট। তো দেখা যাচ্ছে যে এই সার্কিটে আমাদের আর যদি 0 ওহম হয়, তবে কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছে। তাহলে আমরা ফাইনালি বলতে পারি এরকম: উইল গেট ম্যাক্সিমাম পাওয়ার। অতএব পি ম্যাক্স সমান কত? 1.6 ওয়াট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যাক, এই হচ্ছে মোটামুটি আমাদের আহ, এই টপিকের আসলে ম্যাথ। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। দেখতে হবে। টেনশন ইন দা কন্ডাক্টর ইজ এত, কেজি আছে, চেঞ্জ করার দরকার নাই। আচ্ছা, টেনশন তো নর্মালি কেজিতেই থাকবে। ইফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য কন্ডাক্টর ম্যাটেরিয়াল ইজ এত,
অ্যান্ড উইন্ড স্পেসিফিক গ্র্যাভিটি বলতে যে রোর মান বলতেছে আর কি, অ্যান্ড উইন্ড প্রেশার ইজ এত, ক্যালকুলেট দ্য স্যাগ, হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল স্যাগ, স্যাগ বের করতে হবে আর ভার্টিক্যাল স্যাগ বের করতে হবে। টেনশন সমান হচ্ছে 2000 কেজি। আমরা কি জানি রো সমান m/v, তাহলে এম সমান কত হবে, রো ইন্টু ভি। এটা এম, তো আমরা এখানে তো এমটাকে ডাব্লু হিসাবে চিনতেছি, এজন্য ডাব্লু লিখে রাখতে পারি। ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে, লেন্থ বলা আছে, তাহলে এইটা ধরেন আমাদের একটা কন্ডাক্টর, অবশ্যই সিলিন্ড্রিকাল আকৃতির হবে। এই যে এটা হচ্ছে সেই ক্রস সেকশনাল এরিয়া। তো এইটা আছে টোটাল 150 মিটার জুড়ে, তাহলে এই পুরো জিনিসটার ভলিউম আমরা বের করে ফেলতে পারবো। তাহলে কত হবে, ক্রস সেকশনাল এরিয়া ইন্টু টোটাল ওয়েট। টোটাল দরকার নাই, এই ডাব্লুটার কনসেপ্টটা আমরা কি জানি, ডাব্লুটা কিন্তু পার মিটারের বের করতে হয়। এমনিতেই তার মানে আমাকে শুধু 1 দ্বারা গুণ করলেই চলতেছে, টোটালটা গুণ করার কোনো দরকার নেই, কারণ আলটিমেটলি আমাকে আবার পার লেন্থেই বের করা লাগবে। ডাব্লুর সংজ্ঞাই এমন যে পার ইউনিট লেন্থে যে ওয়েট সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডাব্লু। তাহলে আমাকে তো টোটাল 150 মিটারের জন্য বের করার আসলে কোনো দরকার নাই। তো রো হচ্ছে 9.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হয়ে গেল কেজি। সেন্টিমিটার মানে হচ্ছে, সেন্টিমিটারকে মিটার করলে হয় 10⁻²। আর এইখানকার ভলিউম কত হবে, 1 লেন্থ, এজন্য নিচ্ছি 1। আর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 2 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 2 সেন্টিমিটারকে করলে হয় মিটার, করলে হয় 10⁻², তার স্কোয়ার করলে হয় এত। 1.98। ডাব্লু পেয়ে গেলাম, টি দেখতেছি, এল দেখতেছি, তাহলে আমাদের স্যাগ কত হবে, 2.67 মিটার।
ওয়েট 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 ওয়েট, আমাদের এইখানে উইন্ড প্রেসার বলা আছে, তাহলে তো এই সূত্র ইউজ করা যাবে না। উইন্ড প্রেসার বলা আছে 1 কেজি/মিটার লেন্থ। তার মানে আমরা বলতে পারি এই রকম যে আমাদের এই দিকে কাজ করতেছে হচ্ছে ডাব্লু, এই দিকে কাজ করতেছে সেই উইন্ড, এটা হচ্ছে সেই ডাব্লু টি। আর এটা হচ্ছে 1.5। 2.484।3.493 মিটার। আর এবার আসতেছে ভার্টিক্যাল স্যাগ। ভার্টিক্যাল স্যাগ কত? S cos θ। খেয়াল করে দেখেন cos θ মানে কত? ভূমি বাই অতিভুজ, তার মানে W/WT। ডাব্লু হচ্ছে আমাদের কত আসছিল? 1.98 ডিভাইডেড বাই, মানে W/WT। WT আসছিল 2.484। 2.784। এটাই হচ্ছে আমাদের answer। এটা বুঝতে পারছেন? ভার্টিক্যাল স্যাক মানে কি? নিচের দিকে যেটা কাজ করে এটা? হ্যাঁ রাইট, যেটা অ্যাকচুয়ালি নিচের দিকে কাজ করতেছে সেটা। ভূমির বরাবর যে পোর্শনটা ঝুলে আছে বা যে দূরত্ব আছে সেটাকে আমরা বলতেছি ভার্টিক্যাল স্যাগ।